যাই হোক, আজকে প্র্যাকটিস অফ মেডিসিন নিব। আহ, আপনারা কোশ্চেনগুলো শেষে করবেন। তো হচ্ছে রুহুল কুদ্দুস স্যার ক্লাসটি নিতে না পারার কারণে ক্লাসটি আমি নিচ্ছি। তো আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? হাবিব সাহেব, আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? জি রাজ, হ্যাঁ আস্তে মনে হচ্ছে এটা। হ্যাঁ, সম্ভবত চলে গেছে। এখনো তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ চলে আসছে, জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আমরা এলিমেন্টারি ক্যানেল ক্যানেল ডিজিজ নিয়ে আলোচনা করব। এলিমেন্টারি ক্যানেল অর্থাৎ আমাদের যে পরিপাকতন্ত্রের ডিজিজ নিয়ে আমরা আলোচনা এর আগে করেছিলাম, করেছে আমাদের রুহুল কুদ্দুস স্যার। তো আহ, আপনাদের কি আইবিডি, আইবিএস এবং কনস্টিটিউশন এই তিনটা বিষয় নিয়ে আলোচনা কি করা হয়েছে নাকি? আপনারা একজন উত্তর দিন। জি জি না। জি না, আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিনের লেকচার 4। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, যেটাকে সংক্ষেপে বলা হয় আইবিএস, এবং আরেকটা হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আইবিডি, সংক্ষেপে বলা হয়, এবং কনস্টিপেশন। এখন আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। যদি আমাদের সময় যদি পেয়ে থাকি তাহলে কনস্টিপেশন নিয়ে আলোচনা করব, না হলে এই দুইটা আলোচনা করব, কারণ একটা লম্বা আলোচনা। তো এটা হচ্ছে পরিপাকতন্ত্রের রোগ। আপনারা এতদিন যে আগে যে আলোচনাগুলো হয়েছে সবগুলো হচ্ছে পরিপাকতন্ত্রের। প্রথমটা সম্ভবত অ্যানিমি নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে আলোচনা করব। এখানে ইরিটেবল বাউল সিনড্রোম কি সেটা আগে আমরা জানবো যে ইরিটেবল বাউল সিনড্রোম কি। ইরিটেবল বাউল সিনড্রোম বলতে এখানে যে আমাদের পরিপাকতন্ত্রের একটা বিষয় বুঝতে হবে ইরিটেবল বাউল সিনড্রোম বোঝার জন্য, যে আমাদের ইরিটেবল বাউল সিনড্রোম পরিপাকতন্ত্রে হয় কিভাবে বুঝবো। যে অনেক সময় দেখব যে রোগীদের ভিতরে কনস্টিপেশন হয়, আবার কিছু সময় ডায়রিয়া হয়। হয় কোনো রোগীর হচ্ছে দীর্ঘদিন ধরে কনস্টিপেশন থাকবে, না হয় দীর্ঘদিন ধরে ডায়রিয়া থাকবে। এবং আরেকটা হতে পারে যে ডায়রিয়া এবং কনস্টিপেশন দুইটাই হতে পারে। তো এর প্রধান কারণ হচ্ছে যে অ্যাবনর্মাল প্যারিস্টালটিক মুভমেন্ট। প্রথমে আমরা অ্যাবনর্মাল প্যারিস্টালটিক মুভমেন্টটা নিয়ে কথা বলবো। এর আগে আমি হয়তো একদিন বলেছিলাম যে এই প্যারিস্টালটিক মুভমেন্টটা কি। এখন প্যারিস্টালটিক মুভমেন্টটা হচ্ছে আমাদের জিআই ট্রাক্ট। জিআই ট্রাক্ট বলতে বোঝায় যে আমাদের গলা থেকে, অর্থাৎ অন্ননালী থেকে শুরু করে আমাদের অ্যানাল ক্যানেল, অ্যানাস পর্যন্ত, একদম মলদ্বার পর্যন্ত, যাকে বলে মুখ থেকে মলদ্বার পর্যন্ত যে পথ রয়েছে তাকে বলা হয় জিআই ট্রাক্ট। এই জিআই ট্রাক্টে একটা মুভমেন্ট হয়, একটা মাসকুলার কন্ট্রাকশন হয় সাপের ঢেউয়ের মতো। এই সাপের ঢেউয়ের মতো, অর্থাৎ পিছন থেকে চেপে চেপে সামনের দিকে নিয়ে যায়। যেরকম পেস্ট, একটা পেস্ট শেষ হয়ে গেলে যেরকম আমরা পিছন থেকে সামনের দিকে নিয়ে তারপর পেস্ট বের করি, ঠিক সেরকম আমাদের পরিপাকতন্ত্রেও এরকম জিআই ট্রাক্টে একটা মুভমেন্ট হয়, যেটাকে বলা হয় প্যারিস্টালটিক মুভমেন্ট। এই প্যারিস্টালটিক মুভমেন্ট হচ্ছে কখনো বেশি হয়, কখনো কম হয়। হুম, স্বাভাবিকের তুলনায় বেশি হয় এবং কম হয়, তখন এই ডায়রিয়া হয়, কনস্টিপেশন হয়। যদি এই প্যারিস্টালটিক মুভমেন্টটা বেশি হয় তাহলে হয় ডায়রিয়া, আর যদি এই প্যারিস্টালটিক মুভমেন্টটা যদি কম হয় তাহলে হয় কনস্টিপেশন। হুম, তো এই প্যারিস্টালটিক মুভমেন্টের কারণেই হচ্ছে এই আইবিএস এর মূল কারণ। আইবিএস এর মূল কারণ হচ্ছে প্যারিস্টালটিক মুভমেন্ট। আর এই প্যারিস্টালটিক মুভমেন্টটা নিয়ন্ত্রণ করে আমাদের স্নায়ুতন্ত্র থেকে, যেটাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম। আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি না। যেরকম আমরা চোখ এদিক ওদিকে তাকাতে পারি, হাত নাড়াতে পারি, হ্যাঁ, যেটা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি সেটাকে বলা হয় সোমেটিক। আর যেটা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে না পারি সেটাকে বলা হয় অটোনমিক।
সেই অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে এই প্যারিস্টালটিক মুভমেন্টটা হয়ে থাকে, যেটা আমরা ইচ্ছা করলেই করতে পারি না। তো এই প্যারিস্টালটিক মুভমেন্টটা অটোমেটিক ব্রেইন থেকে হয়। তো এর কারণেই হচ্ছে এই ইরিটেবল বাউল সিনড্রোমটা হয়ে থাকে। এখন এখানে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ অস্বাভাবিক আহ, পেটের একটা লক্ষণ। সিনড্রোম কাকে বলে? সিনড্রোম এবং ডিজিজের মধ্যে পার্থক্য আছে। সিনড্রোম বলে হচ্ছে কোনো লক্ষণ সমষ্টিকে, কোনো একটা লক্ষণ সাদৃশ্য, তাকে বলা হয় সিনড্রোম। আর ডিজিজ একটা নির্দিষ্ট নির্দিষ্ট হলে হয় ডিজিজ। যেরকম আইবিডি, ইরিটেবল না ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আইবিডি যেটা, সেটা হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তার শেষে ডি আছে এই কারণে ডিজিজ, আর এটা হচ্ছে এস এই কারণে সিনড্রোম। তো এই সিনড্রোম হয় কয়েকটা লক্ষণ সমষ্টি সাদৃশ্য। আর যদি আহ, নির্দিষ্ট কোনো সিমটমস হয় তখন হয় ডিজিজ। হ্যাঁ, তো যাই হোক, আমরা পরের স্লাইড যাই। যাই হোক, স্লাইড। তো এই ইরিটেবল বাউল সিনড্রোমটা হচ্ছে 3 ধরনের। এখানে লেখা আছে আইবিএস, তাই না? আইবিএস ডি, আইবিএস সি এবং আইবিএস এম। আইবিএস ডি কাকে বলে? আইবিএস ডি হয় হচ্ছে ডায়রিয়া। কখন হচ্ছে কন্টিনিউ একটা রোগীর ডায়রিয়ার মতো, হ্যাঁ, ডায়রিয়ার মতো পাতলা পায়খানা হতেই থাকে, কিন্তু সেটা ডায়রিয়া না, কিন্তু তার সাথে মিউকাস বের হয়, ডায়রিয়ার মতো বের হয়, তাকে বলা হয় আইবিএস ডি, দীর্ঘদিন ধরে। এটা কিন্তু ক্রনিক কন্ডিশন, এই আইবিএস রোগটা হচ্ছে ক্রনিক। তারপরে হচ্ছে আইবিএস সি। আইবিএস সি মানে কনস্টিপেশন, আর ডি মানে ডায়রিয়া। হুম, তো এই কনস্টিপেশন কারো কারো ক্ষেত্রে এই আইবিএস রোগ হয়, কারো কারো ডায়রিয়া হয়, কারো কারো কনস্টিপেশন হয়, আর কারো কারো বোথ হয়, মিক্স, ডায়রিয়া হয় কনস্টিপেশন হয়, কিছুদিন ডায়রিয়া কিছুদিন কনস্টিপেশন। এটাকে বলা হয় আইবিএস ডি, আইবিএস সি এবং আইবিএস এম। আপনারা হয়তো বুঝতে পারছেন তো কোনটাকে কি বলে। তো যাই হোক, এখন কি কি সিমটমস গুলো লক্ষ্য করা যায় এই আইবিএস এ? আইবিএস সাধারণত পেটের ভিতরে প্রচন্ড না, মিডিয়াম আকারে পেইন লক্ষ্য করা যায় এবং ক্রাম্প। ক্রাম্প মানে পেটের ভিতরে হচ্ছে কামড় দেয় না, বলে পেটে কামড় দিয়ে, স্যার আমার পেটের ভিতরে কামড় দিয়ে, হঠাৎ করে কেউ কেউ বলে বাংলায় একদম গ্রাম্য ভাষায় মোচড় দিয়ে, পেটের ভিতরে মোচড় দিয়ে পায়খানা আসছে, পেটের ভিতরে মোচড় দিয়েই পায়খানা আসে, সেটাকে বলা হয় যে ক্রাম্প। হঠাৎ করে মোচড় দিয়ে পায়খানা হওয়া। তারপর পেটের ভিতরে গ্যাস হয়, অর্থাৎ পেট ফুলে যায়। তারপরে ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে। তারপর পায়খানার সাথে হচ্ছে মিউকাস বের হবে। হুম, মিউকাস বের হবে, মিউকাস লেয়ার থেকে মিউকাস নিঃসরণ হয়। মিউকাস লেয়ার আমাদের অনেক জায়গায় আছে, এই পরিপাকতন্ত্রে জিআই ট্রাক্টের ভিতরে মিউকাস মেমব্রেন আছে, নাকের ভিতরে মিউকাস মেমব্রেন আছে, ভ্যাজাইনার ভিতরে মিউকাস মেমব্রেন আছে। হুম, তো এই মিউকাস মেমব্রেন থেকে মিউকাস নিঃসরণ হয়। তো এই আইবিএস যখন হয় তখন এই মিউকাস মেমব্রেন থেকে অতিরিক্ত পরিমাণ মিউকাস নিঃসরণ হয়। তারপর হচ্ছে মাঝে মধ্যে, এটা সবার ক্ষেত্রে কিন্তু না, কারো কারো ক্ষেত্রে সব সিমটমস গুলো যে লক্ষ্য করবেন তা কিন্তু নয়, কারো কারো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। কারো কারো যে নজিয়া, বমি বমি ভাব হয়। তারপর কারো কারো ক্ষেত্রে রেকটাল ব্লিডিংও হতে পারে, তবে সেটা খুবই কম, রেকটাল ব্লিডিং খুবই কম হয়। তো তো এই এই তাছাড়া ওয়েট লস, অ্যাবডোমিনাল পেইন তো আছে। এইগুলো হচ্ছে সাধারণত লক্ষণ আমরা প্রকাশ পেয়ে থাকে বেশিরভাগই। এর ভিতরে কোনো কোনো লক্ষণ অ্যাবসেন্ট থাকতে, অনুপস্থিত থাকতে পারে। হ্যাঁ, তো এই যে সব সিমটমস গুলা যে পাবেন তা কিন্তু নয়। তো আমরা এবার আসি যে এই আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম তো 3 ধরনের। হুম, ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস ডি, আইবিএস সি এবং আইবিএস এম। তো এই 3টা হওয়ার কারণ কি? মূল কারণ হচ্ছে অ্যাবডোমিনাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জিআই ট্রাক্ট, অ্যাবডোমিনাল জিআই ট্রাক্ট বা বলতে পারে জিআই ট্রাক্টের মুভমেন্টস। আমি একটু আগে বললাম না প্যারিস্টালটিক মুভমেন্ট, শুনতে পাচ্ছেন আপনারা?
হাবিব সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আমরা শুনতে পাচ্ছি। জি জি, জি, জি। আচ্ছা, পেরিস্টালটিক জি মুভমেন্ট জি। একটু আগে যে আলোচনা করলাম, তো এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্টস এর মুভমেন্টস, এই মুভমেন্টস এর কারণে হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে লেখা আছে বিটুইন দ্য জিআই অ্যান্ড ব্রেইন। আমি একটু বলব নার্ভাস সিস্টেম, কমিউনিকেশন বিটুইন দ্য জিআই অ্যান্ড ব্রেইন। এখানে এই নার্ভাস সিস্টেমের অস্বাভাবিকতার কারণে, এক কথায় আমাদের মস্তিষ্কের অস্বাভাবিকতার কারণে এই যে প্যারিস্টালটিক মুভমেন্টটা হয়, এই যে বললাম একটু আগে, সেই মুভমেন্টটা অস্বাভাবিক হয়। সেটা কেন কেন হতে পারে? এখানে দেখেন স্ট্রেস, স্ট্রেস হতে পারে। কারো আছে যে ভয়তে হয়। বলে না যে আমার প্রচন্ড ভয় পাইছি। ভয় পাই, এটা কিন্তু আমাদের মেটে রেমেডিকে খুব ভালোভাবে পাওয়া যায়। যে ভয় পেয়েই পায়খানা হইছে। যে বলে যে আ জামাই, জামাই প্যান্ট শার্ট পরে, পাঞ্জাবি পায়জামা পরে রেডি হইছে। এখন বিয়ের পিঁড়িতে যাবে। এই মুহূর্তে বরের হচ্ছে পায়খানা চলে আসছে। তার পাতলা পায়খানা হচ্ছে বা এই ধরনের। বা কোনো যাত্রাপথে যাবে বা চিন্তা, কোনো মানসিক টেনশন যদি হয়, তাহলে এই আপনার আইবিএস হতে পারে। সেটা হতে পারে কনস্টিপেশন, সেটা হতে পারে ডায়রিয়া। তবে সেটা হচ্ছে অ্যাকুইট ক্ষেত্রে। হুম? অ্যাকুইট ক্ষেত্রে, অনেক সময় ক্রনিক ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে স্ট্রেস থাকলে এগুলা হতে পারে। তাছাড়া আমাদের যে কোলন, কোলন কাকে বলে? কোলন হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইনকে বলা হয় কোলন। আরেকটা নাম হচ্ছে কোলন, কোলোনোস্কোপি। দেখেন না টেস্ট করে কোলোনোস্কোপি। তা কোলন বলা হয়, লার্জ ইন্টেস্টাইনকে কোলন বলা হয়। এই কোলনের কোনো অস্বাভাবিক সেনসিটিভিটির কারণে এটা হতে পারে। যেরকম আমরা উল্টোপাল্টা খাবার খেলাম। যেরকম অনেকে আছে যে স্যার আমার দুধ খাইলেই এরকম পাতলা পায়খানা হয়। অর্থাৎ দুধ সেনসিটিভ, দুধের যে একটা অ্যালার্জিক রিয়াকশন হয়, এখানে দেখেন অ্যালার্জি আছে, ফুড সেনসিটিভিটি, হ্যাঁ, এই কথাগুলোর সাথে রিলেটেড। তারপরে হচ্ছে আহ, এখানে বেশিরভাগই হচ্ছে, আপনারা দেখেন এখানে প্রথম এক নাম্বারে হচ্ছে জিআই ট্র্যাক্ট মুভমেন্ট, অর্থাৎ প্যারিস্টালসিক অ্যাবনর্মালিটিস, এটা মস্তিষ্কের জনিত কারণে। তারপরে হচ্ছে এই দ্বিতীয় নাম্বার, এটা মস্তিষ্ক জনিত কারণে। তারপরে হচ্ছে এই দেখেন ৩ নাম্বার, এটা সেনসিটিভিটি অ্যান্ড মোটর ডিসঅর্ডার। হ্যাঁ? তো এটাও কিন্তু আপনার নিউরোলজিক্যাল, মস্তিষ্কজনিত সমস্যার কারণে। শুধু না, শুধুমাত্র ৩, শুধুমাত্র ৩ কিন্তু ৪ কিন্তু শুধুমাত্র খাদ্যাভ্যাসের কারণে, কোনো খাদ্যের কারণে, ফুড অ্যালার্জি যাদের আছে তার কারণে হয়। বাকি সবগুলোই কিন্তু আপনার মস্তিষ্কের সাথে জড়িত। মস্তিষ্ক সাথে কেন জড়িত? কারণ হচ্ছে এখানে মস্তিষ্ক কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের যে প্যারিস্টালটিক মুভমেন্টটা, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে আমাদের মস্তিষ্ক থেকে। তাই মস্তিষ্কের অস্বাভাবিকতার কারণে কেউ আছে প্রচন্ড পরিমাণ স্ট্রেস, কেউ আছে দীর্ঘদিন ধরে চিন্তা করতেছে, কেউ আছে কোনোভাবে মানসিক চাপে আছে। এই ব্যাপার জনিত এবং নিউরোলজিক্যাল কোনো সমস্যার কারণে এই আইবিএস এর মূল কারণ। মোট ২ টা কারণ। একটা কারণ হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল জনিত সমস্যার কারণে, আর একটা হচ্ছে ফুড সেনসিটিভিটি। এখানে ৬টা পয়েন্ট ঠিকই দেয়া আছে, ৫টা পয়েন্টই আছে নিউরোলজিক্যাল, মস্তিষ্কজনিত সমস্যার কারণে। আর একটি একটি মাত্র হচ্ছে ফুড অ্যালার্জি এবং ফুড সেনসিটিভিটি। এই একটা পয়েন্ট, অর্থাৎ ২টা পয়েন্ট আমরা ধরতে পারি। একটা হচ্ছে নিউরোলজিক্যাল আর একটা হচ্ছে ফুড সেনসিটিভিটি, এই ২টার কারণে। এখানে দেখেন, এখানে আরো একটু কজেস লেখা আছে। কজেস হচ্ছে এক নম্বরে মস্তিষ্ক, ব্রেইন দেওয়া আছে। আরেকটা হচ্ছে মেটাবলিজম ফাংশন, ওই যেটা বললাম ফুড সেনসিটিভিটি। আরেকটা এখানে অ্যাড করা যায় জেনেটিক্স। অনেক সময় বাবা মায়েরও যদি এরকম থাকে, এরকম হতে পারে জেনেটিক্স অ্যাবনরমালিটিস এর কারণে। এখানে সিমটমস গুলো তো আমি বললাম। তাহলে এর ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা হচ্ছে এখানে টার্গেট ফুড অ্যাভয়েড করতে হবে। যে খাবারে এই সমস্যাটা হয়, যে খাবারে এই সমস্যাটা হয়, সেই খাবার পরিহার করতে হবে। কারো হচ্ছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে হতে পারে, কারো হতে পারে দুধ জাতীয় খাবার খেলে হতে পারে। যে খাবারে হয় সেই খাবারটা অ্যাভয়েড করতে হবে। এবং আরেকটা বিশেষ কারণ হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি না থাকে, এক্সারসাইজ যদি না করে, স্থূলতা যদি থাকে, তাহলে কিন্তু এটা হতে পারে। ক্রনিক কন্ডিশন, ক্রনিক কনস্টিপেশন, ক্রনিক ক্রনিক হচ্ছে আপনার ডায়রিয়া, হ্যাঁ, বা বোথ হতে পারে।
ডায়রিয়া, কনস্টিপেশন উভয়। আমরা তো ৩ টা জানলাম যে আইবিএস ৩ ধরনের। আরেকটা হচ্ছে ওষুধের মাধ্যমে। ঠিক আছে? তো এবার আসি আমরা নেক্সট স্লাইড। এখানে হচ্ছে আমাদের এই আইবিএস হলে কিছু খাবারগুলো আ ন্যাচারাল ভাবে খেতে হবে। যেরকম গাজর, কলা, তারপরে বিনস, তারপরে হচ্ছে মা ফুলকপি, হ্যাঁ? ক্যাবেজ। আ তারপরে হচ্ছে আ আ ফ্লাক্সসিড অর্থাৎ এক ধরনের কি বলে? ফ্লাক্সসিড কি জানো? আমার ঠিক মনে নেই। এক ধরনের শস্য। তারপরে ইয়োগার্ট। তো এই খাবারগুলো আপনাদের খেতে হবে। আর এই আইবিএস নিয়ন্ত্রণ করার জন্য ন্যাচারাল ট্রিটমেন্টের ভিতরে হোমিওপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ। অ্যালোপ্যাথি কিন্তু এই আইবিএস এর জন্য খুব একটা ভালো ইফেক্টিভ কাজ করে না। কিন্তু হোমিওপ্যাথি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই আইবিএস এর জন্য। যাদের এই কোনো ক্রনিক ডায়রিয়া হয়, ক্রনিক কনস্টিপেশন হয় এবং ডায়রিয়া এবং কনস্টিপেশন উভয়ই হয়। তখন কিন্তু এই হোমিওপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে কিন্তু এই আইবিএস এর জন্য মেডিটেশন। মেডিটেশন এবং ইয়োগা। অনেক জায়গায় আমি দেখেছি যে এই যাদের এই ডায়রিয়া কনস্টিপেশন হয় তাদের জন্য প্রধান কিন্তু মেডিটেশন। মেডিটেশন এবং ইয়োগার ভিতর পার্থক্য আছে। এখানে মেডিটেশন লেখাটা নেই। এখানে মেডিটেশন হচ্ছে এক ধরনের ধ্যান। হুম? আহ, অর্থাৎ সোজা হয়ে বসে দীর্ঘ নিঃশ্বাস নেয়া, একা এক রুমে ঘুরে এক ধরনের মানসিক বিশ্রাম যাকে বলে। চেতন মস্তিষ্কে মানসিক বিশ্রাম। হ্যাঁ? দেহকে উপভোগ করা তাকেই বলা হয় মেডিটেশন। নিজেকে ফিল করা সেটাকে বলা হয় মেডিটেশন। তো এই মেডিটেশন আছে, এই ব্যায়ামগুলো আছে, এই ব্যায়ামগুলো করলে এবং সাথে সাথে হোমিওপ্যাথিক যদি রেমেডিস আমরা গ্রহণ করি তাহলে কিন্তু এই ক্রনিক যে আইবিএস, ক্রনিক যে ডায়রিয়া, ক্রনিক কনস্টিপেশন এবং বোথ, আমরা তো ৩ ধরনের পড়লাম, তাই না? তো একটা রোগী আসতে পারে শুধুমাত্র ডায়রিয়া নিয়ে। তাহলে আপনি লক্ষণগুলো নিয়ে যে ক্রনিক তাহলে সেটা আইবিএস এর ভিতরে পড়বে। আবার ক্রনিক ডায়রিয়া, ক্রনিক কনস্টিপেশন হতে পারে। অবশ্য শুধুমাত্র কনস্টিপেশন নিয়ে আসলেই যে আইবিএস তা কিন্তু নয়। ক্রনিক কনস্টিপেশন অনেক অনেক কারণে হয় যেটা আমরা কনস্টিপেশন আলোচনায় করব। ঠিক আছে? তো যাই হোক আমরা আসি। আমি মেটেরিমেডিকার যে মেডিসিনগুলো এখানে মেডিসিনগুলোর নাম দেয়া আছে। আসলে আ আ মা এগুলো আলোচনা করা যাবে না। কোন ক্ষেত্রে কোন মেডিসিনটা দিবেন আপনারা সেটা নিজেরাই পড়ে নিবেন। হুম? তো এই মেডিসিনগুলো আসলে সাজেস্ট করা যেতে পারে। তবে এছাড়াও আরো অনেক মেডিসিন আছে হোমিওপ্যাথিতে। তো আপনারা লক্ষণ সাদৃশ্যে কার কিরকম লক্ষণ সেই অনুযায়ী আপনারা এই মেডিসিন প্রয়োগ করবেন। তো প্রথমেই আমি যেহেতু আইবিএস টা শেষ, তো আমি চাচ্ছি যে আইবিএস এর উপরে কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। হাবিব সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি আমি শুনতে পাচ্ছি, জি। জি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই আইবিএস এর উপরে? জি স্যার, আমার একটা কোশ্চেন আছে। জি, জি, জি। এটা হচ্ছে স্যার যে কনস্টিটিউশন যেটা বললেন, এখন এই কনস্টিটিউশন আমরা কিভাবে ধরবো যে আসলে আইবি তার আইবিএস এর কি কনস্টিটিউশন? জি, জি, জি। তাহলে আমরা কনস্টিটিউশন নিয়ে আমি তো একটু আগেই বললাম যে কনস্টিটিউশন নিয়ে আলোচনা করলে সেটা আমরা ডিফারেনশিয়াল পার্থক্যটা বুঝতে পারবো। কারণ কনস্টিটিউশনের অনেকগুলো কারণ আছে। আপনি সেই কারণগুলো যদি খুঁজে না পান তাহলে বুঝতে হবে যে এই আইবিএস এর কারণই হচ্ছে। ঠিক আছে? তো আমরা কনস্টিটিউশন আলোচনা করলে এটা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে। তো আমরা পরের আলোচনায় যাই। যেহেতু টাইম সংকীর্ণ, সম্পূর্ণ আলোচনাটা করতে হবে। এবার আসি ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আইবিএস এবং আইবিডি এই দুইটার মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। হুম? তো এই কারণেই এই দুইটা বিষয় একসাথে আলোচনা করছি এবং কনস্টিটিউশন একটার সাথে আরেকটা জড়িত। আমাদের পার্থক্যটা কিন্তু মূল বুঝতে হবে একজন চিকিৎসক হিসাবে যে রোগীর আইবিডি হয়েছে না আইবিএস হয়েছে না কনস্টিটিউশন হয়েছে। এটা কিন্তু আমাদের পার্থক্যটা বুঝতে হবে যে ডক্টর হিসাবে এবং পথ্যর ক্ষেত্রে কিন্তু আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে। আমি সেই সর্বশেষে ৩ টে আলোচনা করার পরে আপনাদের সেটা আলাদা করে বুঝিয়ে দেব এবং কোশ্চেন থাকলে তখন করবেন। তো ইনফ্লামেটরি বাউল ডিজিজ এখানে হচ্ছে ডিজিজ আর এখানে হচ্ছে ইনফ্লামেটরি। আমরা জানি ইনফ্লামেশন প্রদাহ। তো এখানে প্রদাহ হয় আর হচ্ছে আপনার জ্বালা পোড়া হয়। আর আইবিএস এ
আইবিএস এ জ্বালা পোড়া হয় না। আপনারা মনে রাখবেন, আইবিএস এ জ্বালা পোড়া হয় না, শুধুমাত্র পেটে মোচড় দিয়ে পায়খানা আসে। পেটে মোচড় দিয়ে পায়খানা আসে, পেটে মোচড় দিয়ে একটু যখন মোচড়টা দেয় তখন একটু ব্যথাই হয়। মোচড় যখন দেয় তখন একটু ব্যথা হয়। কারণ মোচড়টা কেন দেয়? এখানে দেখেন, এখানে ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ আ আ আলসারেটিভ কোলাইটিস। তো এখানে হচ্ছে ক্রোনস ডিজিজ, এখানে দেখেন এখানে চুপসে গেছে। এখানে চুপসে গেছে। এখানে আ আ ইনফ্লামেশন হইছে। তারপরে হচ্ছে এখানে ক্রোনস ডিজিজ এবং এই ইনফ্লামেটরি বাউল ডিজিজকে ২ ভাগে ভাগ করেছে। হুম? এই ক্রোনস ডিজিজ আরেকটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। তো এই ক্রোনস ডিজিজে হচ্ছে আপনার আ স্মল ইন্টেস্টাইনে এবং লার্জ ইন্টেস্টাইনে ২ জায়গায় হতে পারে। ২ জায়গায় হতে পারে এই এই আমাদের ক্রোনস ডিজিজ, এবং এটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এত পার্থক্য করে দরকার নাই। তবে অ্যালোপ্যাথিকের ক্ষেত্রে এটা ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ ডিজিজের ক্ষেত্রে আলাদা আ ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করতে হয়। তবে আমাদের জানতে হবে। ক্রোনস ডিজিজের ভিতরে হচ্ছে এখানে যেহেতু ইনফ্লামেটরি বাউল ডিজিজকে ২ ভাগে ভাগ করেছে ক্রোনস ডিজিজ। তো ১ম এ ক্রোনস ডিজিজ নিয়ে কথা বলি। ক্রোনস ডিজিজ হচ্ছে আপনার স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন উভয়ই হতে পারে। এখানে চুপসে যেতে পারে। স্ট্রাকচারাল এক জায়গায় চুপসে যেতে পারে। হুম? এক জায়গায় চুপসে যেতে পারে। তারপর হচ্ছে ছিদ্র হতে পারে। এখানে দেখেন, এখানে আরেকটা বড় করে ছবি আছে, ক্রস সেকশন। এখানে হচ্ছে, তারপরে হচ্ছে অনেকে হচ্ছে ফিস্টুলা হয় না? ফিস্টুলা ভগন্দর। সেই ফিস্টুলা টাইপের হতে পারে। এখান থেকে লিকিং হয়ে এই লার্জ ইন্টেস্টাইনটা লিকিং হয়ে মল বাহিরে বের হয়ে যেতে পারে। অর্থাৎ অ্যাবডোমিনাল এরিয়ার ভিতরে সেটা হতে পারে। তবে ফিস্টুলাকে আমরা ক্রোনস ডিজিজ বলবো না। ফিস্টুলা হয় মলদ্বারে। আর এটা হয় কিন্তু লার্জ ইন্টেস্টাইনে। হুম? এটা আমাদের মনে রাখতে হবে। আর হচ্ছে এটা হচ্ছে আ হাইপারট্রফি। হাইপারট্রফি মানে হচ্ছে ফুলে যায়। এটা হচ্ছে ফুলে যায়। ফুলে যায়, ন্যারো হয়ে যায়। এখানে দেখেন হেলদি একটা লার্জ ইন্টেস্টাইন রয়েছে। আর এখানে হচ্ছে ক্রোনস ডিজিজের আ লার্জ ইন্টেস্টাইন, এটা ফুলে গেছে। হ্যাঁ? তো এটা হচ্ছে ক্রোনস ডিজিজ। আর আলসারেটিভ কোলাইটিসটা কি? আলসারেটিভ কোলাইটিসটা হচ্ছে শুধুমাত্র লার্জ ইন্টেস্টাইনে হয়। এটা স্মল ইন্টেস্টাইনে হয় না। শুধুমাত্র লার্জ ইন্টেস্টাইনে হয়। আর সেটা হয় কি? সেটা হয় হচ্ছে আলসার হয়। এখানে আলসারেটিভ, তাই না? তো এখানে আলসার হয়, ক্ষত হয়। যেকোনো এক জায়গায় হতে পারে। আর ক্রোনস ডিজিজ বিভিন্ন লা অনেক জায়গায় লার্জ ইন্টেস্টাইনে হতে পারে। এটাও হতে পারে। তবে এখানে হচ্ছে ইনফ্লামেশন। ক্রোনস ডিজিজের ভিতরে ইনফ্লামেশন। আর আলসারও ইনফ্লামেশন। তবে আলসার জানিত যে সমস্যাটা, সেটা তো আমরা বুঝি আলসার কাকে বলে। হ্যাঁ? আলসার হচ্ছে ক্ষত হয়ে যাওয়া। হ্যাঁ? যদি হয়ে যায় তাহলে সেটা আলসারেটিভ। হুম? তো এই ইনফ্লামেটরি বাউল ডিজিজের প্রধান লক্ষ্য হচ্ছে ইনফ্লামেশন হওয়া। এটা মনে রাখবেন। ব্যথা। প্রচন্ড পরিমাণ ব্যথা থাকবে, সবসময় ব্যথা থাকবে। আর আইবিএস যেটা বললাম, ইরিটেবল বাউল সিনড্রোম, সেটা হচ্ছে সবসময় ব্যথা থাকবে না। শুধু মোচড় দিয়ে পায়খানা যখন হবে, তখন মোচড় দিয়ে, পেটে মোচড় দিয়ে পায়খানা হবে। ঠিক আছে? তো আমরা নেক্সট স্লাইডে যাই। তো এখানে দেখেন আলসারেটিভ যে ক্রোনস ডিজিজ রয়েছে তার সাথে মিউকাস এবং ব্লাড যাবে। মিউকাস এবং ব্লাড যাবে টয়লেটের সাথে। এটা কিন্তু খুবই আ কমপ্লিকেটেড একটা ডিজিজ আর রেয়ার। খুব একটা দেখা যায় না। খুব একটা দেখা যায় না, কম তুলনামূলক। তবে আইবিএসটা ইরিটেবল বাউল সিনড্রোম, যেটা ডায়রিয়া হয়, কনস্টিপেশন হয় এবং মিক্স হয়, ওইটা কিন্তু বেশি লক্ষ্য করা যায়। আর ইনফ্লামেটরি বাউল ডিজিজ কম লক্ষ্য করা যায়। পার্সেন্টেজ কম। তো যদি আলসারেটিভ কোলাইটিসটা হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার মিউকাস, টয়লেটের সাথে মিউকাস বের হবে এবং ব্লাড বের হবে। আর ক্রোনস ডিজিজের ক্ষেত্রে নজিয়া হবে, ভমিটিং হবে। অর্থাৎ বমি ভাব এবং বমি হবে। এবং অ্যাবডোমিনাল পেইন হবে প্রচন্ড পরিমাণ। এখানে মিউকাসও বের হবে না, আর হচ্ছে আপনার ব্লাডও বের হবে না। হ্যাঁ? তো এই অ্যাবডোমিনাল পেইন হবে এবং বমি ভাব হবে ক্রোনস ডিজিজ। এইটা হচ্ছে পার্থক্য। এত পার্থক্য আপনাদের দরকার নেই। শুধুমাত্র মনে রাখবেন হচ্ছে ব্লাড বের হচ্ছে কিনা। ব্লাড বের হলে তাহলে এই ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আর পেইন হলে ইনফ্লামেটরি বাউল ডিজিজ।
শুধু এইটা পার্থক্য করবেন। আইবিএস এবং আইবিডির মধ্যে শুধুমাত্র এইটুক পার্থক্যটা করবেন। তো ইনফ্লামেটরি বাউল ডিজিজের কি, কি লক্ষণগুলো প্রকাশ পায়? এটা শুধুমাত্র পরিপাকতন্ত্রেই ইফেক্ট করে না। তাছাড়া বিভিন্ন জায়গায় ইফেক্ট করে। যেরকম আমাদের এটা ফিভার হতে পারে। কারণ এটা ইনফ্লামেশন। আর ইনফ্লামেশন হলেই দেহে রক্ত বেড়ে যায়। রক্ত সার্কুলেশন বেড়ে যায়। সেখানে ইমিউন সিস্টেম একটা কাজ করে। যখন দেহে কোনো প্রদাহ হয়, তখন তার সাথে জড়িত থাকে আমাদের ইমিউন সিস্টেম। এটা মনে রাখবেন। যখনই কোনো ব্যক্তির জ্বর আসছে, তখনই মনে করবেন সেখানে ইমিউন সিস্টেম কাজ করছে। হুম? তো এখানে ফিভার থাকবে, রাতের বেলায় ঘাম হবে, বমি, বমি ভাব হবে। এই ইনফ্লামেটরি বাউল ডিজিজের কারণে কিডনি স্টোনের প্রবণতা বৃদ্ধি পায়। তার সাথে, সাথে যদি দেখেন কিডনি স্টোন প্রস্রাবে সমস্যা হচ্ছে, এই লক্ষণগুলো যদি পান কিডনি স্টোন জনিত যে সিম্পটমস গুলো। তারপর স্কিন ডিসঅর্ডার হতে পারে, জয়েন্ট পেইন হতে পারে। এই ইনফ্লামেটরি বাউল ডিজিজ কিন্তু খুবই জটিল একটা রোগ। খুবই জটিল একটা রোগ। এটা ট্রিটমেন্ট করা, ম্যানেজমেন্ট করাও কিন্তু খুবই জটিল একটা রোগ। আপনারা শুনতে পাচ্ছেন? হাবিব সাহেব? হ্যাঁ, জি শুনতে জি, পাচ্ছি। জি। শুনতে পাচ্ছি, জি। ওকে, ওকে। তারপরে ফ্যাটিগ অর্থাৎ একটু মাথা ঘুরানো, ঘুরানো ভাব। তারপর চোখেও আপনার ইনফ্লামেশন হতে পারে। এই সব সিম্পটমস কিন্তু সব রোগীর ক্ষেত্রে পাবেন না। কারো, কারো কিডনির সমস্যা হতে পারে, কারো, কারো জয়েন্ট পেইন হতে পারে, কারো স্কিন সমস্যা হতে পারে, কারো চোখ লালচে হয়ে যেতে পারে। তার সাথে, সাথে বা আপনার মূল সিম্পটম যেটা সেটা হচ্ছে রক্ত বের হওয়া, ব্লাড স্টুল, হ্যাঁ? ডায়রিয়া, বমি, বমি ভাব এবং পেটে প্রচন্ড পরিমাণ ব্যথা। পো এইটা হচ্ছে কিন্তু মূল লক্ষণ। প্রচন্ড পরিমাণ পেটে ব্যথা, সাথে হচ্ছে আপনার আ আ ডায়রিয়া এবং নজিয়া, ভমিটিং। এইটা কিন্তু আপনার মূল লক্ষ্য। তার সাথে, সাথে এটা হতে পারে। চোখে আ বা চোখে ইনফ্লামেশন হতে পারে, জয়েন্ট পেইন হতে পারে, স্কিন ডিসঅর্ডার হতে পারে, কিডনি স্টোন হতে পারে। এগুলো কিন্তু সবার ক্ষেত্রে পাওয়া যাবে না। তবে যেতে পারে যেকোনো একটা লক্ষণ। তার জন্য সার্বিক লক্ষণগুলো এখানে লেখা আছে ইফেক্ট অন বডি। ইফেক্ট অন দি বডি ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এই ইনফ্লামেটরি বাউল ডিজিজের কারণে দেহে কি, কি ইফেক্ট পড়তে পারে? এখানে চোখে ইনফ্লামেশন হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, কিডনি স্টোন হতে পারে, জয়েন্ট পেইন হতে পারে। এটা হচ্ছে আপনার আপনার এগুলো কেন হয়? এখন সেটা প্রশ্ন আসতে পারে। এই ইফেক্টটা কেন হয়? পেটে সমস্যার কারণে আপনার চোখে কেন সমস্যা হবে? এই পেটে সমস্যার কারণে স্কিন ডিজিজ কেন হবে? চোখের সমস্যার কারণে জয়েন্ট পেইন কেন হবে? হ্যাঁ, আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে না? হ্যালো? হ্যাঁ, আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। এটা আমরা যেহেতু একটা সায়েন্স বিষয় নিয়ে আলোচনা করছি, মেডিকেল সায়েন্স, আমাদের সেটা বুঝতে হবে যে এই পেটে সমস্যা হইছে, তাহলে চোখে কেন সমস্যা হবে? কিডনিতে কেন হবে? জয়েন্ট পেইন কেন হবে? এর প্রধান কারণ হচ্ছে আমি একটু আগেই বললাম যে যেখানে ইনফ্লামেশন হবে সেখানে জ্বর হবে। আর সেখানে আমাদের ইমিউন সিস্টেম জড়িত থাকবে। ইমিউন সিস্টেম জড়িত থাকার কারণে আমাদের রক্তে সেটা কার্যক্রম একটা অন্যরকম কার্যক্রম হবে। ইমিউন সিস্টেম তো শুধুমাত্র পেটে থাকবে না, আমাদের সমস্ত দেহে। তো ইমিউন সিস্টেম অস্বাভাবিক হওয়ার কারণে, ইমিউন সিস্টেম অ্যাক্টিভিটির কারণে এই লক্ষণগুলো পাবে। আপনারা কি ক্লিয়ার? ইমিউন সিস্টেমের কারণে এই লক্ষণগুলো প্রকাশ পায়। জি, জি। জি, থ্যাংক ইউ। তো আমরা পরের স্লাইডে যাই। এখন হচ্ছে আমি একটু আগেই বললাম যে এই ডিজিজটা কিন্তু আমাদের ট্রিটমেন্ট করা খুবই কমপ্লিকেটেড। খুবই কমপ্লিকেটেড আর এই রোগটা কিন্তু খুবই রেয়ার। খুবই রেয়ার এবং খুবই কমপ্লিকেটেড। আমাদের সঠিকভাবে লাইফস্টাইল নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে হচ্ছে সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে। তবে অ্যালোপ্যাথির তুলনায় কিন্তু হোমিওপ্যাথিতে এর ট্রিটমেন্ট সাধারণত আরো ভালো। কারণ অ্যালোপ্যাথিতে মেডিসিন দিয়ে শুধুমাত্র তাদেরকে ওই যাতে ইনফ্লামেশনটা না হয় তার জন্য অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস ব্যবহার করা হয়। NSAIDs, হ্যাঁ? এক ধরনের মেডিসিন আছে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এইগুলো ব্যবহার করা হয়। তো ওই যতদিন ব্যবহার করে ততদিন ভালো থাকে। যতদিন আবার ব্যবহার করবে না আবার সেই বেড়ে যায়। ঠিক আছে? কিন্তু হোমিওপ্যাথিতে এর প্রপারলি কিওর অনেকটা লক্ষ্য করা যায়। তো এখন আসি এই ইনফ্লামেটরি এই কঠিন একটা রোগ হওয়ার কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম অ্যাবনরমালিটিস এর কারণে। ইমিউন সিস্টেম অ্যাবনরমালিটিস এর কারণে।
যেরকম পেটে লার্জ ইন্টেস্টাইনে কি হয়? লার্জ ইন্টেস্টাইনে কি হয় হচ্ছে আপনার আ ইনফেকশন হয়, সেখানে ক্ষত হয়ে যায়। কেন হয়? সেটা হয় ইমিউন সিস্টেমের রিঅ্যাকশনের কারণে। এখানে আপনারা ইমিউন সিস্টেম পড়েননি। আ ইমিউন সিস্টেম পড়লে অবশ্য আ আলোচনা করতে খুবই ভালো লাগে। কারণ ইমিউন সিস্টেম আমাদের দেহে এতভাবে প্রভাব খাটায়, যেটা অবিশ্বাস্য। খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট কিন্তু আপনাদের ইমিউন সিস্টেম। আপনারা ইমিউন সিস্টেমের আমি আমার একটা লেকচার শিট রেডি করা আছে। অবশ্য এটা মান্নান স্যার ৩ টা ক্লাসে ইমিউন সিস্টেম না ২ টা ক্লাসে নিবে মান্নান স্যার। তো আমি যদি কখনো সময় পাই ইমিউন সিস্টেম নিয়ে আলোচনা করব, যদি সুযোগ হয়। তো যাই হোক, তো ইমিউন সিস্টেম নিয়ে একটু কথা বলি। আমাদের হোয়াইট ব্লাড সেল তো ৫ ধরনের, তাই না? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট। এখানে মনোসাইট, মনোসাইটের ভিতরে মনোসাইটকে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে ডেনড্রিটিক সেল। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ম্যাক্রোফেজ এবং ডেনড্রিটিক সেল এবং নিউট্রোফিল, এই ৩ টা কোষই, এই ৩ টা কোষের বৈশিষ্ট্য হচ্ছে কোনো জীবাণু দেহের ভিতরে প্রবেশ করলে তাদেরকে গিলে ফেলা। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তাদেরকে গিলে ফেলে। অর্থাৎ তাদেরকে এই কোষের ভিতরে নিয়ে নেয়। এই যে কোষ, কোষের ভিতরে প্রবেশ করে তাদেরকে হত্যা করে ফেলে। এই নিউট্রোফিলও করে, ম্যাক্রোফেজও করে এবং ডেনড্রিটিক সেলও করে। এই ম্যাক্রোফেজ এবং ডেনড্রিটিক সেলকে বলা হয় মনোসাইট, তাই তো? তো এই ২ টা হচ্ছে মনোসাইট। এই ম্যাক্রোফেজ থাকে হচ্ছে টিস্যুতে, টিস্যুতে এবং রক্তের ভিতরেও থাকে এই ম্যাক্রোফেজ। আর এই ডেনড্রিটিক সেল থাকে হচ্ছে ইন্টেস্টাইনের ভিতরে। মনোযোগ সহকারে শুনবেন। এই যে দেখেন লম্বা, লম্বা হাতল, এই লম্বা হাতল দিয়ে ওর ভিতর থেকে আমাদের ইন্টেস্টাইনের ভিতরে কোনো আমরা যখন খাবার খাই, তখন এই ডেনড্রিটিক সেল সে নিয়ে আসে। এ ধরে, ধরে নিয়ে আসে। হ্যাঁ? আমাদের এই ইন্টেস্টাইনের একককে বলা হয় ভিলাই। ভিলাই বলা হয় একক, যেখান থেকে খাদ্য পুষ্টি শোষণ করে। সেই ভিলাইয়ের পাশ থেকে এইগুলো বের হয়ে অ্যান্টিজেন, অ্যান্টিবডি গুলো তারা গ্রহণ করে। এই ম্যাক্রোফেজের অস্বাভাবিকতার কারণে এবং সরি, এই ডেনড্রিটিক সেলের অস্বাভাবিকতার কারণে এবং ইমিউন সিস্টেমের অস্বাভাবিকতার কারণে এই আ আম আপনার যে ইনফ্লামেটরি বাউল ডিজিজের প্রধান কারণ। আরেকটা কারণ আছে মেটাবলিক। মেটাবলি আ আ যে মেটাবলিজম ফাংশন যদি অ্যাবনরমাল হয়ে থাকে, ঠিকমতো শ্বসন প্রক্রিয়া যদি না হয়, শ্বসন প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা হলে, যেরকম কেউ যদি অতিরিক্ত পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করে, অতিরিক্ত পরিমাণ এরকম যে আমাদের ইলেক্ট্রোলাইটস আছে, এই ইলেক্ট্রোলাইটস এর যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বাইকার্বনেট, এইটাকে বলে ইলেক্ট্রোলাইটস, ব্লাড ইলেক্ট্রোলাইটস। এইটার অস্বাভাবিকতার কারণে কিন্তু এই মেটাবলিক ফাংশনের অ্যাবনরমালিটিস হয়। তাছাড়াও অনেক, অনেক কারণে মেটাবলিক অ্যাবনরমালিটিস হয়। তো এই কারণে কিন্তু এই আইবিএসটা হতে পারে। তাছাড়া হতে পারে জেনেটিক্স এবং এনভায়রনমেন্টাল আ যে ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে আমরা বুঝি যে অনেক সময় আ ব্যাকটেরিয়া, ভাইরাসের কারণেও আ এটা হতে পারে। খাদ্যের মাধ্যমে অনেক সময় হতে পারে। এটা হচ্ছে environmental factors। তবে বেশিরভাগ কারণ কিন্তু এখানে immunological factors। হুম? এখানে দেখেন, এখানে আবার কারণ অনেকগুলো কারণ দেয়া আছে। environmental factors, তারপর স্ট্রেস, আ তারপর ঘুমের অস্বাভাবিকতার কারণে। এটা ঘুমের অস্বাভাবিকতার কারণে খুব একটা কম প্রভাব করে। ডায়েট রয়েছে, মেটাবলিক সিস্টেম রয়েছে। তো এইগুলা অনেকগুলো কারণ রয়েছে। বিশেষ কারণ হচ্ছে কিন্তু এই জেনেটিক্স এবং ইমিউন সিস্টেম abnormalities এর কারণে। এইটা বেশি লক্ষ্য করবেন। তো আমরা সামনের স্লাইডে যাই। তো আমরা মেটেরিয়া মেডিকা নিয়ে আসলেই আমি আলোচনা করতে চাই না। কারণ আমি মেটেরিয়া মেডিকায় খুব একটা দক্ষ নই। তারপরে হচ্ছে এখানে কয়েকটা সিম্পটমস অনুসারে কয়েকটা সংক্ষিপ্ত সিম্পটমস দেয়া আছে। এখানে কিন্তু বেশি সিম্পটমস দেয়া নেই। সিম্পটমস অনুসারে এখানে কিন্তু ৬ টা আ মা মা এখানে ৫ টা মেডিসিন আর এখানে কয়েকটা মেডিসিন দেয়া আছে। ৫-৭ টা, সব মিলে ১০ টার মতো মেডিসিন আছে। এইগুলো হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ এর জন্য কিন্তু বিশেষ প্রভাব ফেলে আরকি। আ আপনারা সিম্পটম অনুসারে এগুলো দিয়ে দেবেন রুগীকে, সাজেস্ট করবেন। আর হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন করা, আর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখানে ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। যে খাবারে তার সমস্যা হয়, সেই খাবার থেকে তাদের বিরত থাকতে হবে। কারণ এখানে ডেনড্রিটিক সেল কিন্তু এই খাদ্যের
খাদ্যের যে অ্যান্টিজেন গুলো সেইগুলো গ্রহণ করেই কিন্তু এই সমস্যাটা হয়। কারো কারো কোনো খাবারে কিন্তু এই আমাদের যে পেটের ভিতর ডেনড্রিক সেল এবং ইমিউন সিস্টেমের যে অস্বাভাবিকতা দেখা দেয় এই খাবার গ্রহণ করার কারণে এবং ইমিউন সিস্টেম অ্যাবনর্মালিটিসের কারণে। তো ইমিউন সিস্টেম আমাদের স্বাভাবিক রাখার জন্য, ইমিউন সিস্টেম সুষ্ঠুভাবে যাতে দেহ পরিচালনা করতে পারে তার জন্য বিষাক্ত প্রক্রিয়াগুলো দেহে কমায় দিতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারগুলো গ্রহণ করতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারগুলো কি সেগুলা ফুড এবং নিউট্রিশন পূর্ণাঙ্গভাবে আপনারা যদি পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন যে এরকম ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন এ। হুম? তো এইগুলো যদি আপনারা তাদেরকে গ্রহণ করতে বেশি সহযোগিতা করেন তাহলে ইমিউন সিস্টেম স্বাভাবিক হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে তাদের ইমিউন সিস্টেম স্বাভাবিক হবে। এই এটার ট্রিটমেন্টটা কিন্তু আপনার ১ দিন ২ দিনে না বা ২ মাসে ভালো করে দেবেন বা ৩ মাসে ভালো করে দিবেন তা কিন্তু নয়। আমাদের ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হতে অনেক বা ইমিউন সিস্টেম স্ট্রং হতে মাসের পর মাস, বছরের পর বছর লাগে। ২ মাসে ১ মাসে ইমিউন সিস্টেম অ্যাক্টিভ করা যায় না। তাদের লাইফস্টাইল যদি স্বাভাবিকভাবে না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এই ডিজিজ কিওর করা সম্ভব নয়। আপনি যতই এই মেডিসিনগুলো দেন আপনার কিন্তু ট্রিটমেন্ট ভালো হবে না। তাই পথ্য আমি বারবার বলি, আগেও বলেছি যে আমি বেশি এটা ক্লাস নেইনি। আ যতটুকু আলোচনার চেষ্টা করেছি যে আ আপনারা কিন্তু পথ্যর উপরে গুরুত্ব বেশি দেবেন। প্র্যাকটিস অফ মেডিসিনটা ভালো করে পড়বেন। রোগ সম্পর্কে ভালো জানবেন। খাদ্য পুষ্টি সম্পর্কে আমাদের যে ফুড এবং নিউট্রিশন যে ক্লাসগুলো হয়, অসাধারণ ক্লাস হয়। তবে এখনো ফুড নিউট্রিশনের ভিতরে যায়নি। তবে বেসিকে আছে। আপনাদের বেসিকটা স্ট্রং করছে। তারপরে ফুড নিউট্রিশন নিয়ে আলোচনা করবে। তো ফুড নিউট্রিশন সম্পর্কে জানতে হবে। ইমিউন সিস্টেম সম্পর্কে জানতে হবে তাহলেই এর ট্রিটমেন্টটা ভালোভাবে হবে। আমাদের মনে হয় ১৫ মিনিট সময় আছে। আপনারা কি ইনফ্লামেটরি বাউল ডিজিজ সম্পর্কে কোনো কোয়েশ্চেন করবেন? হাবিব সাহেব সহ আর সবাই একটু অ্যান্সার দেন। আহ, জি, আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে আলোচনা আমরা আরো বোঝার চেষ্টা করতেছি, তবে আমি আইবিএস সম্পর্কে এটা জানতাম, কিন্তু আইবিডি বিষয়টা আমার নলেজে ছিল না আগে। হুম, হুম, আর আমরা তো প্র্যাকটিক্যাল মেডিসিন এতটা ভালোভাবে পড়িনি, হুম। তো এখন মনে হচ্ছে আর ছোট পরিমাণে আমাদের করতে হবে আর কি, এটা আমি বুঝতেছি। জি, জি, জি। তো অবশ্যই পড়ার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আইবিএস এবং আইডিবি যে আপনি পার্থক্যটা তুলেছে, একটা হচ্ছে ওই যে কামড় দেওয়ার বা মোচড় দেওয়ার মতো হুম, ব্যথা, হুম, হুম, এটা থাকবে হচ্ছে IBS এ। হুম, আর হুম। আইবি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্লাড যাবে, ব্লাড অর্থাৎ যাবে। আমাদের ইয়েটা। হ্যাঁ, তাছাড়া ব্লাড যাবে এবং মিউকাসও বের হতে পারে। মিউকাস বের হবে, ভমিটিং হতে পারে, হ্যাঁ? তার এইটার ট্রিটমেন্টটা কিন্তু অনেক কঠিন। এটা আপনাদের বুঝতে হবে এবং লাইফস্টাইলে পরিবর্তন করতে হবে আর এটার কারণও ভিন্ন। তো এই ২ ধরনের আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা তো অনেকেই জয়েন করেছেন। শুধু হাবিব সাহেব একা বললে তো হবে না। আপনারাও একটু কোশ্চেন করেন যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আইবিডি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, যাই হোক তাহলে কোশ্চেন সম্ভবত নেই। আমি কনস্টিটিউশন এ যাই তাহলে। আমি কি আলোচনা কন্টিনিউ করব? হ্যাঁ জি, অবশ্যই, জি, কন্টিনিউ প্লিজ। জি। আচ্ছা, আমাদের এখানে দেয়া আছে কনস্টিটিউশন ১ দেওয়া। অবশ্য ভুল হবে। এখানে কনস্টিটিউশন ৩ নাম্বারে আছে। আমরা ২ টা রোগ নিয়ে আলোচনা করেছি এবং ৩য় নাম্বার রোগ হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে অ্যাকুইট কনস্টিপেশন আর একটা হচ্ছে ক্রনিক কনস্টিপেশন। অ্যাকুইট কনস্টিপেশন হচ্ছে লাইফস্টাইলের কারণে হয়ে থাকে। লাইফস্টাইলের কারণে হতে পারে কি আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণ কিন্তু দেহের লিকুইডের প্রয়োজন, পানি খাওয়ার প্রয়োজন। আমরা যদি ঠিকমতো পানি গ্রহণ না করি এবং আমাদের যে খাবারের যে আঁশযুক্ত খাবার যদি আমরা গ্রহণ না করি, শাকসবজি গ্রহণ না করি, তাহলে কিন্তু হাই প্রোটিন গ্রহণ করি। মনে রাখবেন কি কি কারণে অ্যাকুইট কনস্টিপেশন হতে পারে? হাই প্রোটিন গ্রহণ করা, তারপরে হচ্ছে আঁশযুক্ত খাবার যদি গ্রহণ না করি যেরকম শাকসবজি, ফলমূল এবং পানি। এই ৩ টা। কি, কি? আঁশযুক্ত খাবার গ্রহণ না করলে, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করলে হাই প্রোটিন, আর হচ্ছে পানি গ্রহণ না করলে। আমাদের ইন্টেস্টাইন থেকে আমাদের আ লার্জ ইন্টেস্টাইনের কাজ হচ্ছে পানি শোষণ করা। হুম? এবং এখানে কনস্টিপেশন এর আরো কারণ হচ্ছে যদি আমাদের বাউল মুভমেন্ট একটু আগে যে বাউল মুভমেন্টের কথা বললাম, পেরিস্টালটিক মুভমেন্ট
এই প্যারিস্টালটিক মুভমেন্ট যদি স্লো হয়ে যায় তাহলে এই অ্যাকুইড কনস্টিপেশনটা হতে পারে। আবার কিছুদিনের জন্য এটা হতে পারে, অনেকে ভয়তে কনস্টিপেশন হতে পারে, কারো স্ট্রেসের কারণে কনস্টিপেশন হতে পারে। এটা অ্যাকুইড কনস্টিপেশন। অ্যাকুইড কনস্টিপেশন কাকে বলে? 2 থেকে 3, এখানে 2 উইকস থেকে 3 মান্থ, 2 উইকস থেকে 3 মান্থ। কারো মানসিক চাপ দীর্ঘদিন 3 মাসের মতো থাকতে পারে বা কিছুদিন থাকতে পারে, তাহলে কনস্টিপেশন হতে পারে। কেউ খাদ্য ঠিকমতো গ্রহণ করছে না, বা ফুড ইনটেক করছে না, রাফেজ জাতীয় খাবার, যে আঁশযুক্ত খাবার এবং হাই প্রোটিন গ্রহণ করছে, তার জন্য এই অ্যাকুইড কনস্টিপেশনটা হতে পারে। এটা খুবই ট্রিটমেন্ট করা ইজি। শুধুমাত্র আপনারা লক্ষণ সাদৃশ্যে একটা মেডিসিন দিয়ে দেবেন অথবা ভাইটামও দিয়ে দিতে পারেন। মেডিসিন না দিয়ে অ্যাকুইড কনস্টিপেশন যদি হতে পারে, তাদের লক্ষণ সাদৃশ্য মেডিসিনও দিতে পারেন, ভাইটামও দিতে পারেন। প্রথমে তাদের কি করতে পারেন, যে অ্যাকুইড কনস্টিপেশনে তাদেরকে আপনারা লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে। আপনি পানি খান কতটুক সেটা জিজ্ঞাসা করবেন। যদি পানি সে কম গ্রহণ করে, তাকে বেশি গ্রহণ করতে পারেন। শাকসবজি বেশি খেতে বলবেন এবং প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, সবসময় ছোলা, অনেকে যারা এক্সারসাইজ করে, ব্যায়াম করে, হাই প্রোটিন গ্রহণ করে। অনেকে আবার শাকসবজি খাইতে পছন্দ করে না, শুধু মাছ, মাংস, ডিমের উপরেই আর কি আহারে তাদের মাছ, মাংস, ডাল, এগুলো দুধ, এইগুলো বেশি পরিমাণ থাকে, তারা শাকসবজি কম খায়। সেক্ষেত্রে এটা হতে পারে, তাদেরকে লাইফস্টাইলটা পরিবর্তন করলেই আর ফাইটাম দিলেই ট্রিটমেন্ট হয়ে যায়। তবে ক্রনিক কনস্টিপেশন, একটু আগে যে আমি আমি যে একটু আগে ইরিটেবল বাউল সিনড্রোম বললাম, ইরিটেবল বাউল সিনড্রোমের আর একটা কারণ হচ্ছে এই ক্রনিক কনস্টিপেশন। ইরিটেবল বাউল সিনড্রোমের আর একটা কাজ হচ্ছে ক্রনিক কনস্টিপেশন। ক্রনিক কনস্টিপেশন হচ্ছে 3 মান্থের বেশি, 3 মাসের বেশি যদি কারো পায়খানা যদি 2 দিন পর পর হয়ে থাকে, হুম সপ্তাহে সপ্তাহে যদি সম্ভবত 3 বার, 3 বার সম্ভবত 3 বার মেবি, দৈনিক 1 বার, দৈনিক 1 বার, 1 অথবা 2 বার হচ্ছে নরমাল টয়লেট, হ্যাঁ? 1 অথবা 2 বার। এখানে সপ্তাহে হচ্ছে 2 অথবা 3 বারের যদি কম হয়, সপ্তাহে 2 এবং 3 বারের যদি কম হয়, তাকে বলা হয় কনস্টিপেশন। সপ্তাহে 2 এবং 3 বার সম্ভবত, আমি কি ভুলে গেলাম? এখানে তো অ্যাড নাই। কেউ কি জানেন কনস্টিপেশনের সংজ্ঞাটা? কনস্টিপেশন কাকে বলে? হ্যালো? কনস্টিপেশন কাকে বলে আপনারা কি জানেন? হাবিব সাহেব? ডিউরেশনটা আমি বলতে পারছি না, কিন্তু আমরা কনস্টিটিউশন যেটা বুঝি, অর্থাৎ শুষ্ক মল, বা যেটা হ্যাঁ, আমরা শুষ্ক ট্রিটমেন্ট মল। করতে গেলে লক্ষণ নীতি যে লক্ষণ পাই আর হুম, কি, হুম। সেটাই বুঝি। হ্যাঁ, ডিটেলসটা সেভাবে হয়তো আমার হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে আপনার 3 দিনের যদি 3 বারের কম হয়, সপ্তাহে 3 বারের যদি কম হয় তাহলে কনস্টিপেশন বলা হয়। সপ্তাহে 3 বারের কম যদি আপনার কনস্টিপেশন হয়, মেবি আমার কাছে এইটাই মনে হচ্ছে। আমার এখানে লেখা নেই, আমি দেখিওনি। আর এটা কি বাংলায় কি সপ্তাহে 3 বার কোষ্ঠকাঠিন্য কম হবে হয়? শামীম ভাই। জি, আবার বলেন। সপ্তাহে 3 বাংলায় কি বার কম কোষ্ঠকাঠি যদি হয় বলা হ্যাঁ, হয়? তাহলে হ্যাঁ, হ্যাঁ। সুরাইয়া দিবা, আপনাকে ধন্যবাদ। আমারও সেটাই, আমারও সেটাই মনে হচ্ছে। 3 বারের যদি কম হয়, সপ্তাহে 3 বারের যদি কম হয়, তাহলে বলা হয় কনস্টিপেশন। এক কথায়। হ্যাঁ? তো সেটা যদি ২ সপ্তাহ থেকে ৩ মাস হয়, তাহলে তাকে বলা হয় অ্যাকুইড কনস্টিপেশন। আর যদি ৩ মাসের বেশি যদি থাকে, তাহলে বলে ক্রনিক কনস্টিপেশন। ক্রনিক কনস্টিপেশনের আরেকটা কারণ হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। হুম? যেটা বাউল মুভমেন্ট কম হলে। তাছাড়া আরো কি কিছু কাজ আরো আরো অনেকগুলো ক্রনিক কনস্টিপেশনের জন্য দায়ী। সেটা হচ্ছে আপনার এখানে দেখেন, আ আ কেউ যদি দীর্ঘদিন ধরে মেডিকেশন গ্রহণ করে, কোনো যদি মেডিসিন অ্যালোপ্যাথিক গ্রহণ করে, তার কারণে এটা হতে পারে কনস্টিপেশন। হ্যাঁ? দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের কারণে কিন্তু অনেক মেডিসিন গ্রহণ করতে হয় দীর্ঘদিন ধরে। ক্রনিক যে ডিজিজ, তার জন্য অ্যালোপ্যাথিক অনেক মেডিসিন খেয়ে থাকে। তার একটা সাইড ইফেক্ট হতে পারে। তাছাড়া হতে পারে লাইফস্টাইলের ভিতরে ফ্লুইড ইনটেক, ঠিকমতো পানি গ্রহণ করে না, ঠিকমতো রাফেজ জাতীয় খাবার খায় না, এবং আপনার যে অ্যাকুইড যে কনস্টিপেশন, সেটা যদি দীর্ঘদিন ধরে থাকে এভাবে লাইফস্টাইল, তার কারণে হতে পারে। তাছাড়া হতে পারে যে বা যে আমাদের লার্জ ইন্টেস্টাইনের যে স্কুইজ হলে, অর্থাৎ সেটা যদি সংকুচিত হয়ে যায়,
আমরা যে এই একটু আগে ইনফ্লামেটরি বাউল ডিজিজে দেখলাম যে লার্জ ইন্টেস্টাইনটা সংকুচিত হয়ে গেছে বা এক জায়গায় ফুলে গেছে। তো এটা এটা ইনফ্লামেশন ছাড়াও সংকুচিত হতে পারে। তো এরকম যদি হয় তাহলে সেটা হতে পারে। তার জন্য কোলোনোস্কোপি করতে হবে আসলে তার ভিতরে কোথাও আটকে গেছে কিনা, হ্যাঁ? বা তারপর আরেকটা মেডিকেশন গ্রহণ করছে কিনা। তারপরে আপনারা যে এখানে এন্ডোক্রাইন এবং মেটাবলিক ডিসঅর্ডার কিছু রয়েছে, যেরকম হাইপারথাইরয়েডিজম, থাইরয়েড থেকে হাইপোথাইরয়েডিজম, হ্যাঁ? হাইপোথাইরয়েডিজমে এটা হতে পারে। হাইপোথাইরয়েডিজম কাকে বলে? যে থাইরয়েড থেকে কম পরিমাণ যদি থাইরয়েড হরমোন নিঃসরণ হয়, আর থাইরয়েডের প্রধান কারণ হচ্ছে মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করা। সেটা যদি হয় তাহলে এটা হতে পারে। তারপর হাইপার ক্যালসিয়াম, ক্যালসিয়াম যদি কেউ বেশি গ্রহণ করে, আবার ক্যালসিয়াম যদি কম গ্রহণ করে, হুম? এটার কারণেও কিন্তু এই ক্রনিক কনস্টিপেশন হতে পারে। এখন এই ক্রনিক কনস্টিপেশন হলে আপনারা প্রথমেই লক্ষ্য রাখবেন বেশিরভাগই কারণ হচ্ছে তার লাইফস্টাইল ফ্যাক্টরস। তো এই লাইফস্টাইল এবং ১ নাম্বার যে কজেস এখানে লেখা আছে যে নো স্পেসিফিক কজ ইজ ফাউন্ড। হ্যাঁ? তো মোস্ট কমন ক্রনিক কন্ডিশন, নো স্পেসিফিক কজ ইজ ফাউন্ড। আসলে ক্রনিক কনস্টিপেশনের কি কারণ সেটা বৈজ্ঞানিকরা এখনো আবিষ্কার করতে পারেনি অনেক ক্ষেত্রে। দেখা যায় তার এই যে মেটাবলিক প্রসেসটা তার ঠিক আছে, মেডিকেশন সে গ্রহণ করছে না, পানি ঠিকমতো গ্রহণ করছে, বা রাফেট জাতীয় খাবার খাচ্ছে, সবকিছু ঠিক আছে। তারপরে তার কনস্টিপেশন হচ্ছে। এখন বলতে পারেন যে একটা রুগী আসছে, সে ঠিকমতো পানি খাচ্ছে, ঠিকমতো সে রাফেট জাতীয় খাবার খাচ্ছে, সে প্রোটিন বেশি খাচ্ছে না। তার আ মা তি তা তার যে বাউল মুভমেন্ট তো আমরা বোঝা যায় না। তো এখানে স্ট্রাকচারাল যে লার্জ ইন্টেস্টাইনের যে স্ট্রাকচারাল সেটা ঠিক আছে। সে মেডিসিন গ্রহণ করছে না। তারপরে হচ্ছে উম তার হরমোনাল যে ফাংশন গুলো রয়েছে সেগুলো তার ঠিক আছে। সবকিছু ঠিকঠাক করছে। কিন্তু তারপরেও তার কনস্টিপেশন হচ্ছে। তাহলে বুঝতে হবে যে এটা unknown cause, হুম? unknown cause, এবং এই unknown cause এর ভিতরে কিন্তু একটা রয়েছে irritable bowel syndrome। unknown cause এর ভিতরে রয়েছে irritable bowel syndrome। কিন্তু এখানে irritable bowel syndrome টা লেখা নেই। তবে এই ক্রনিক কনস্টিপেশন এর জন্য এখানে কিন্তু ১ নাম্বারে আসে কিন্তু unknown cause এর ভিতরে। এই সবগুলো সে ঠিকঠাক করছে, তাহলে কনস্টিপেশন হচ্ছে। তারপরেও তাহলে বুঝতে হবে যে তার আ আ আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। বুঝতে পারছেন আপনারা? তো এই সবকিছু ঠিকঠাক আছে, তাহলে যদি হয় তাহলে বুঝতে হবে যে তার আইবিএস রয়েছে, ইরিটেবল বাউল সিনড্রোম রয়েছে। আর যদি ইরিটেবল বাউল সিনড্রোম ধরতে হবে, আর ধরতে হবে আননোন কজ। ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন? আননোন কজ এবং ইরিটেবল বাউল সিনড্রোম এটা আপনাকে বুঝতে হবে। জি। জি। তাহলে আমরা ক্রনিক কনস্টিপেশন এর জন্য আ মূলত বেশিরভাগই দায়ী হচ্ছে তার লাইফস্টাইল ফ্যাক্টর। তার অভ্যাস ভালো না। সে পানি খেতেই চায় না। সেদিন একটা রুগী দেখলাম এখানে যে একই ফ্যামিলি থেকে তার বোন আসছে, আ তা সে আসছে এবং তার একটা মেয়ে আসছে। সে ৩ জনই অ্যা রক্ত স্বল্পতায় ভুগতেছে। আর আ তারা ৩ জনই হচ্ছে পানি কম খাচ্ছে। খুবই পানি কম খাচ্ছে। তাদের ৩ জনেরই কনস্টিপেশন। এরকম ৩ জনে আসছে বলছে, কিন্তু ট্রিটমেন্ট করছে ১ জন, আর বাকি আ ২ জনে এমনি তাদের সমস্যার কথা বলছে। তো বলছে আপনারা এক সময় সময় নিয়ে আসবেন। তো এখন হচ্ছে এরকম কিছু ফ্যামিলি আছে, কিছু মানুষ আছে যারা হচ্ছে পানির প্রতি চাহিদা আ খুবই কম। খুবই পানি পান কম করে এবং তাদের খাদ্যাভ্যাসও ভালো না। অনেকে আছে যে উম শাকসবজি খেতেই চায় না। যেরকম আমার নিজের ছোট ভাই। সে হচ্ছে মাছ-মাংস খাবে। সে শাকসবজি রান্না করলে বা কোনো তরকারি রান্না করলে বা মানে বা সবজি রান্না করলে সে খাবে না। সে মাছ-মাংস দিয়ে খাবে। খেয়ে সে সেখান থেকে ২ প্লেট ৩ প্লেট ভাত খেয়ে আ সে সারাদিন দৌড়াবে। পানিও কম খায়, আর হচ্ছে সে শাকসবজি খেতে চায় না। একদম খেতেই চায় না জোর করে। তো এরকম কিছু মানুষ আছে। তো তাদের লাইফস্টাইলটা যদি পরিবর্তন না করা যায় তাহলে কিন্তু এই ক্রনিক কনস্টিপেশনটা কিন্তু কিওর করা সম্ভব না। আর এগুলো যদি আপনারা সবাই আ খুঁজে যদি না পান তাহলে বুঝতে হবে unknown cause বা ইরিটেবল বাউল সিনড্রোম, যে আমাদের মস্তিষ্কের সমস্যাজনিত কারণে তাদের
পেটের ভিতরে প্যারিস্টালটিক মুভমেন্টটা হচ্ছে না। মস্তিষ্কের সমস্যাজনিত কারণে তাদের প্যারিস্টালটিক মুভমেন্ট হচ্ছে না। সেটাকে বলা যায় আমরা আননোন কজ বলতে পারি। আননোন কজ বলতে পারি। অনেক সময় উপর থেকে আমরা বুঝতে পারি না। মস্তিষ্ক এত বড় একটা ফাংশন, বড় একটা কাজ, যেটা আমরা সঠিক কারণ বোঝা কিন্তু খুবই দুষ্কর। আস আম কি কারণে যে কি হচ্ছে, কি কারণে কোন হরমোন অতিরিক্ত নিঃসরণ হচ্ছে এটা বলা আসলেই দুষ্কর। কারণ আমাদের হাইপোথ্যালামাস এটা নিয়ন্ত্রণ করে। আমাদের মাইন্ডের উপর নির্ভর করে। তো যাই হোক, এটার কারণে হতে পারে যে আমাদের মস্তিষ্কে সমস্যাজনিত কারণে এই কনস্টিপেশনটা হতে পারে, প্যারিস্টালটিক মুভমেন্ট অস্বাভাবিক হতে পারে। তো এর জন্য ট্রিটমেন্ট কি আছে? ট্রিটমেন্ট তো আমি বললাম, এই লাইফস্টাইল তাদের পরিবর্তন করতে হবে, সাথে সাথে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন। তো সাধারণত এইসব মেডিসিনগুলো আমরা সাধারণত তাদেরকে প্রয়োগ করতে পারি, এবং আপনাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে মেডিসিন আসে, আরো বিভিন্ন মেডিসিন আসে। মেটেরিয়া মেডিকা আসলে খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। রোগ অনুসারে কিন্তু মেডিসিন বলা খুবই দুষ্কর। তারপরে এইসব মেডিসিনগুলো আসে, এবং আপনাদের আরো পড়াশোনা করলে আরো কিছু মেডিসিন অ্যাড হবে এর ভিতরে ক্রনিক কনস্টিপেশনের জন্য। তো আমার আজকের আলোচনা এখানেই শেষ। আমি আজকে আলোচনা করলাম আইবিডি, আইবিএস এবং কনস্টিপেশন। এখন একটু সামারি আমি প্রথমে বলবো, তারপর আপনাদের প্রশ্ন পর্বটা নিব। আমি স্লাইডটা বন্ধ করে আপনাদের সরাসরি সেটা কোশ্চেনটা নিব। আমরা আজকে আলোচনা করলাম, টাইমও প্রায় শেষ, হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ইরিটেবল বাউল সিনড্রোম এবং কনস্টিপেশন। আমি সামারিটা বলছি একটু। ইরিটেবল বাউল সিনড্রোমটা হচ্ছে আমাদের মস্তিষ্কের প্যারিস্টালটিক মুভমেন্ট অস্বাভাবিক হওয়ার কারণে এটা হয়ে থাকে। এটার প্রধান কারণ হচ্ছে আমাদের মস্তিষ্কের সমস্যাজনিত কারণে প্যারিস্টালটিক মুভমেন্ট অস্বাভাবিক হয়, এবং আমাদের খাদ্যাভ্যাস অস্বাভাবিকতার কারণে এই আইবিএসটা হয়, ইরিটেবল বাউল সিনড্রোম। এবার ইনফ্লামেটরি বাউল ডিজিজ কেন হয়? ইনফ্লামেটরি বাউল ডিজিজের প্রধান কারণ হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম অস্বাভাবিকতার কারণে ডায়েট এবং জেনেটিক্স। এটা খুবই রেয়ার একটি কেস, খুবই কম লক্ষ্য করা যায়, এবং এটা ট্রিটমেন্টটা লং টাইম ধরে করতে হয়। রোগী আসলে আপনাদের বলতে হবে যে এর ট্রিটমেন্ট খুবই জটিল। আমার কাছে যদি ট্রিটমেন্ট করেন, আপনাকে অনেক দিন ধরে ট্রিটমেন্ট করতে হবে, 3-4 মাস 5 মাস এরকম ধরে ট্রিটমেন্ট করতে হবে, এবং আমি যেভাবে আপনাকে লাইফস্টাইল দিব সেভাবে আপনার চলতে হবে। তাহলে লাইফস্টাইলে কি আসে? লাইফস্টাইলে আসে তার ইমিউনিটি কিভাবে বুস্ট আপ করা যায়, স্বাভাবিক করা যায়, আর যে খাবারে তার সমস্যা হয় সেই খাবারটা অ্যাভয়েড করা, হুম, আর সিমটম অনুসারে মেডিসিন দেয়া। আর ইরিটেবল বাউল সিনড্রোমের ট্রিটমেন্টটা হচ্ছে আপনার মেডিটেশন, এক কথায় মেডিটেশন, এবং যে খাবারে তার সমস্যা হয় সেই খাবারটা অ্যাভয়েড করতে হবে ইরিটেবল বাউল সিনড্রোমে। মেডিটেশন এবং লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, তার এক্সারসাইজ করতে হবে। অনেক কিন্তু স্থূলতার কারণে এরকম হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না কারণে এই ইরিটেবল বাউল সিনড্রোম হয়। কখনো ডায়রিয়া, কখনো কনস্টিপেশন, কখনো ডায়রিয়া কনস্টিপেশন বোথ। কেউ এসে বলতে পারে আমার ডায়রিয়া হয়, কনস্টিপেশন, কিছুদিন আমার ডায়রিয়া হয়, কিছুদিন পাতলা পায়খানা হয়, এই কথাটা এসে বলতে পারে। আরেকটা হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন 2 ধরনের, ক্রনিক এবং অ্যাকুইট। আপনারা তো বললাম যে ক্রনিকের কারণ কি? ক্রনিকের কারণ আমাদের লাইফস্টাইল এবং কিছু হরমোনাল ইমব্যালেন্স। তো এই হচ্ছে আমাদের আলোচনার বিষয় আজকে। আমার 1 ঘন্টা ওভার হয়ে গেছে। তো আপনাদের এই স্লাইডটা আমি পাঠিয়ে দেব। আর আপনারা একটু পড়াশোনা করবেন, প্র্যাকটিস অফ মেডিসিন বেশি বেশি পড়াশোনা করবেন। তারপরে হচ্ছে মেটেরিয়া মেডিকা আপনারা পড়াশোনা করবেন। আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ডিজিজ সম্পর্কে জানা, অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে জানা। তো আমার আলোচনা এখানেই শেষ। আমি স্লাইডটা ক্লোজ করছি। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? জি, আপনারা চুপ কেন? কারো আর কোনো প্রশ্ন নাই, তাহলে আমি একটু জাস্ট একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আপনার আপনি বলছেন যে এখানে অ্যাবনরমাল পেরিস্টালটিক মুভমেন্ট, যেটা জি অ্যাবনরমাল পেরিস্টালটিক মুভমেন্ট, তারপরে এটা আমাদের কারণ হচ্ছে হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের যে ফাংশনটা
যখন একটু সমস্যা হয় তখন আবার এটা হয়, আর জি বিশেষ জি করে না এটা না না, সরি মূল সরি, মানসিক। হাইপোথ্যালামাসের বিষয়টা এখানে আসবে না। হাইপোথ্যালামাসটা আমি বলেছি যে আমাদের মস্তিষ্কের সকল চিন্তা ভাবনা হাইপোথ্যালামাস গ্রহণ করে তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেয়, এই কথাটা ওর সাথে জড়িত থাকবে না। ওটা ওটা হরমোনাল ফাংশনের ক্ষেত্রে হাইপোথ্যালামাসটা আসবে, তাছাড়া প্যারিস্টালটিক মুভমেন্টটা কিন্তু হাইপোথ্যালামাসের জন্য হয় না, ব্রেইনের অস্বাভাবিকতার কারণে হতে পারে। জি জি। এখন আপনি ওখানে কজ সম্পর্কে বলছেন, ওখানে আপনার নার্ভের ক্ষেত্রে 5টা এবং আপনার ফুড সেন্সিটিভ একটা, জি। আপনাকে একটা কাজ দেখাচ্ছে। হুম। যেহেতু নার্ভের ফাংশন আছে এখানে, তাহলে এখানে তো অবশ্যই মানে মনে করি যে এটা আমাদের যে সেন্সরি অর্থাৎ স্ট্রেস, একটা কারণ বলছেন হ্যাঁ স্ট্রেস হ্যাঁ। অর্থাৎ দুশ্চিন্তা। হুম হুম হ্যাঁ, দুশ্চিন্তার উদাহরণ দিতে গিয়ে আপনি একটা কথা বলছেন যে অনেক রোগী আছে হঠাৎ করে দুঃসংবাদ হুম অথবা হুম। কোথাও যাবে তার আগে তার হয়তো হ্যাঁ হ্যাঁ। পায়খানা অথবা এটা চেপে যাচ্ছে। জি জি তো তার মানে আমরা এই symptom থাকলে ধরতে পারি যে সে আইবাস রোগে আক্রান্ত, এটা। জি জি তো জি। আমাদের কাছে তো বড় বড় রোগীরা আসে সরাসরি তার আইবাস হয়েছে বা আইবাস যদি এটা সে বলবে না, না না। সেগুলো হয়তো ডায়রিয়া হচ্ছে, তার হচ্ছে কোষ্ঠকাঠিন্য, জি এগুলো বলবে, এর যে কোনো একটা সে বলবে। জি তো আমাদের মনে হয় এইভাবে ক্লাসিফাইড করে নিতে হবে যে আসলে কি আইবিএস আক্রান্ত অর্থাৎ আইবিএস ডিসটা হুম অথবা আইবিডি। হুম। তো জি 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 সেটাই। আমাদের ডিফারেন্সিয়াল তো আমি সুন্দর করেই বলে দিয়েছি, আইবিএস কিভাবে বুঝবেন এবং আইবিডি কিভাবে বুঝবেন, হ্যাঁ, এবং কনস্টিপেশন কিভাবে বুঝবেন সেটাও আমি বলে দিলাম। তো আপনারা কি হাবিব সাহেব, আপনার লাস্ট কোশ্চেন, যে আপনি কি ঠিক মতো বুঝতে পারছেন এবং আমার ক্লাস সম্পর্কে আপনার মতামত কি? না, আপনার আলোচনা আপনি সংক্ষিপ্ত আকারে মানে একটা বিশাল একটা বিষয়, আমি জানি প্র্যাকটিস অফ মেডিসিন হচ্ছে বিশাল একটা বিষয়। জি তো আপনি অল্প সময় যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলছেন, এটা আসলে খুবই ধন্যবাদের যোগ্য। আপনি যথেষ্ট খুব ভালো বলছেন। হুম আর খুব সংক্ষেপে একটা জি। মানুষকে বোঝার জন্য প্রথম সারসংক্ষেপ দরকার। হ্যাঁ, তো কারণ সেই আমার সারসংক্ষেপ আকারে পিডিটি কোর্সের জন্য আমাদের অল্প সময়ের ভিতরে অনেকগুলো ডিজিজ নিয়ে আলোচনা করতে হবে। এর চেয়ে তো বিস্তারিত আলোচনা করা সম্ভব না। শুধুমাত্র একটা রোগ নিয়ে যদি আলোচনা করি তাহলে একদিন লাগবে, মানে 1 ঘন্টায় একটা রোগ। আমার তো পিডিটি শর্ট কোর্স, এই কারণে আমরা একটু দ্রুত পড়াশোনা করছি আর কি। জি। এখন আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা 16 জন, আমি বাদে হচ্ছে 15 জন। আপনারা হাবিব সাহেব ছাড়া আর কারো কোশ্চেন আছে কিনা? হ্যালো। জি জি। হ্যালো। হ্যাঁ আচ্ছা আমি জি বলুন। আমি পেরিস্টালটিক মুভমেন্ট যে জিনিসটা আমি ক্লিয়ার হইতে পারতেছি না। জি, ধন্যবাদ আপনাকে, কারণ যতক্ষণে আমরা ক্লিয়ার না হব ততক্ষণে আমি বলতে বাধ্য এবং আমি বলতে চাই, প্যারিস্টালটিক মুভমেন্টটা হচ্ছে আমাদের জিআই ট্রাক্ট, গ্যাস্ট্রিও ইন্টেস্টাইনাল ট্রাক্ট, অর্থাৎ আমাদের মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে পাইপ, অর্থাৎ খাদ্য যেখান থেকে প্রবেশ করে এবং যেখান থেকে বের হয়, এই পথ, যে পথ অতিক্রম হয়ে যায়, যেরকম ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এই টোটালটাকেই বলা হয় জিআই ট্রাক্ট। এই জিআই ট্রাক্টে একটা মুভমেন্ট হয় যেটাকে বলা হয় সাপের ঢেউয়ের মতো, যেটা অর্থাৎ প্যারিস্টালটিকের আর একটা সহজ বাংলা ভাষায় হচ্ছে পদার্থকে ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। পদার্থকে ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখন এই প্যারিস্টালটিক অস্বাভাবিক হওয়ার কারণে কখনো কখনো হয় কি, যে ক্রমান্বয়ে সামনের দিকে নেওয়ার কথা সেখান থেকে উল্টো দিকে নিয়ে আসতেছে, যাওয়ার কথা সামনে প্যারিস্টালটিক মুভমেন্টটা সেখানে উল্টো দিকে হতে পারে। আবার হতে পারে কখনো সামনে কখনো পিছনে, বা মাঝখানে একটা নির্দিষ্ট জায়গায় সে কন্ট্রাকশন করছে, মুভমেন্টটা একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে না, এভাবে অস্বাভাবিকভাবে সংকোচনটা হতে পারে। প্যারিস্টালটিক হচ্ছে এক ধরনের সংকোচন যে ক্রমান্বয়ে সামনের দিকে যায়। আপনি কি ক্লিয়ার এবার? জি 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 জি। জি, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার একটু কোশ্চেন ছিল। জি জি বলুন। কোশ্চেনটা হলো, শামীম স্যারকে বলছি, শামীম স্যারের দাদি, আর তারপরে তার খালাতো বোন, তারপরে তার খালা, এই তিনজনেরই এই সমস্যাটা আছে। এর সমস্যাটা হলো যখন সে দুঃসংবাদ শোনে। শামীম স্যারের দাদির এই সমস্যাটা, মানে আপনার দাদির এই সমস্যাটা, যখন কোনো দুঃসংবাদ হঠাৎ করে আহ,
খুব একটা ঝামেলা, ওই ওই পাশের বাড়ির ঝগড়া বিপদ হচ্ছে বা ডাকাত আসছে বা চোর আসছে, এরকম জি একটা জি হঠাৎ আপনাকে করে তার সংবাদ আপনাকে আসছে, ধন্যবাদ। তখনই আপনার কোশ্চেনটা খুব তাড়াতাড়ি একটু করুন প্লিজ, টাইম অনেক অতিক্রম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তখন এই সমস্যাটা হয়, কিন্তু আরো দুজনের নাম বললাম তাদের এই সমস্যাটা হয় কিন্তু আসলে আহ এটা- জি কোশ্চেনটা করুন। এটার থেকে আসলে আহ পরিত্রাণ কি, মানে কিভাবে আমি রক্ষা আমি পাবে? আমি তো ধন্যবাদ, আপনি একটু আনমিউট করেন। আমি তো একটু আগেই বললাম এর কারণগুলো কি এবং কিভাবে তার লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে, এবং মেডিসিন কয়েকটা আমি দিয়ে দিলাম, ওখানে সাজেস্ট করে দিলাম। আর আপনারা পড়াশোনা স্টাডির মাধ্যমে আরও মেডিসিন আসে এর সাথে, আপনারা ওই মেডিসিনগুলো ভালো করে পড়বেন এবং আরও মেডিসিন যুক্ত হতে পারে, ওই মেডিসিনগুলো প্রয়োগ করবেন এবং তার লাইফস্টাইলটা পরিবর্তন করবেন। আর আমি তো বলছি এটা নিউরোলজিক্যাল, সেহেতু তাকে মানসিক স্ট্রেস থেকে তাদেরকে কন্ট্রোল করতে হবে। আর হচ্ছে তাদেরকে লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে, যেহেতু তাদের অনেক বয়স বেশি হয়ে গেছে। এজন্য এটা নিউরোলজিক্যাল কারণে হতে পারে, কারণ বার্ধক্যজনিত সমস্যার কারণে আমাদের নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিস দেখা দেয়। তো ধন্যবাদ। আর কারো কোশ্চেন আছে কিনা? আমার একটু জানার ছিল, অল্প একটু, কারণ আমি ছিলাম না তখন ওই টাইমে। সেটা হচ্ছে আইবিএস, আমরা তো জানি হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, ওটাতে অনলি কি হবে যে পেট মোচড় দিয়ে মানে টয়লেটে চাপ দিবে, তাই তো জি। প্রেশার আসবে। হুম। আর সেটা, আর হচ্ছে পাতলা পায়খানা হবে, এটুকুই তো। আর হচ্ছে আইবিডি আমরা যেটা জানি সেটা হচ্ছে ইনফ্লামেশন ইনফ্লামেটরি বাউল ডিজিজ। বাউল। আচ্ছা আচ্ছা, জি। ওটাতে হচ্ছে ব্লাড সহ স্টুল হবে, হুম। আবার মিউকাস থাকবে, আর এর সঙ্গে বমি হতে পারে, নাও হতে পারে, তবে বমি বমি ভাব থাকবে, হ্যাঁ এটাই তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে ডিফারেন্সিয়াল আলাদা আলাদা করে দিয়েছি। ক্রোনস ডিজিজ, ওখানে আলসারেটিভ ডিজিজ এবং ক্রোনস ডিজিজ দুটো পার্থক্য আছে, আমি পার্থক্য করে দিয়েছি। তো আমাদের অত পার্থক্যর দরকার নেই, আমাদের বুঝতে হবে আইবিডি কোনটা আর আইবিএস কোনটা আর কনস্টিপেশন কোনটা, সেটা প্রপারলি ভাবে বুঝতে হবে। তবে ইনফ্লামেটরি বাউল ডিজিজ হচ্ছে প্রচণ্ড পরিমাণ ব্যথা এবং সবসময় ব্যথা, প্রচণ্ড পরিমাণ ব্যথা এবং সবসময় ব্যথা, এইটা হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজের প্রধান সিমটম, আপনাদের এটা লক্ষ্য করতেই হবে। আরগুলোর পার্থক্য রয়েছে। টাইম মনে হয় শেষ হয়ে গেছে, আমি শেষ করবো। আর কারো কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ সো মাচ, প্রেজেন্টেশন ইজ সো নাইস। থ্যাংক ইউ। আর আমরা আসলে অনেক সুন্দর করে বোঝাতে পেরেছেন, আর দেন আমরা বুঝতে পেরেছি আর কি, ওকে, থ্যাংক ইউ। অনেক সুন্দর। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমি লিভ নিব। ডক্টর স্বামী যথেষ্ট ভালো করে বুঝিয়ে বলেন, যেটা আপনার আমাদের যে লাইভ প্রোগ্রামটা গেছে নিশ্চয়ই সবটা দিয়েছেন আপনারা, ওখানে খুব সুন্দর আলোচনা করছেন আপনারা। ওকে, এবং তাহলে এটা তাহলে ধন্যবাদ। আমি আমার স্লাইড প্রেজেন্টেশনটা